প্রধানমন্ত্রীর ভারত সফর পূর্ণতা পেত, মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের। আজমির শরীফ জিয়ারত করলেন ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ অংশ নেবেন রাষ্ট্রপতির নৈশভোজে। ক্ষমতায় টিকে থাকতে ভারতের সাথে দেশ বিরোধী প্রতিরক্ষা চুক্তি করেছে সরকার, মন্তব্য বিএনপি। এবং হুজির শীর্ষ নেতা মুফতি হান্নান সহ ৩ জঙ্গির ফাঁসি কার্যকরে প্রস্তুতি নিচ্ছে কারাগার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাগত এশিয়া নিউজ 30-তে, সঙ্গে আছে আমি শারমিন জাহান মেরি এবং একই সাথে আমি সারা মেহজাবিন। এতক্ষণ শুনছিলেন এস আলম গ্রুপ সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। তিস্তা চুক্তি সই হলে প্রধানমন্ত্রীর ভারত সফর পূর্ণতা পেত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির প্রয়োজনীয়তা ছিল কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। তবে প্রধানমন্ত্রীর এই সফর দুদেশের সম্পর্কে নতুন মাত্রা সৃষ্টি করছে বলেও মনে করেন তারা। লতিফ চৌধুরীর ক্যামেরায় হেদায়েত হোসেনের রিপোর্ট। জামাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ ভারতের একজন প্রতিবেশী, আস্থাভাজন প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জন্য এই সফরটা একটা উল্লেখযোগ্য বার্তা বহন করে এবং এই ক্ষেত্রে যে চুক্তিগুলো হয়েছে এগুলোর আমরা বাস্তবায়ন চাই। এই গভর্নমেন্টের একটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে 3 বিঘা করিডোর এবং সীমান্ত সংক্রান্ত যে জটিলতা ছিল দীর্ঘদিনের, এটা সেই সমস্যার সমাধান হয়েছে। টাকা দিয়ে আমাদের মানে ভারতীয় অস্ত্র কিনতে হবে। সো সেটাই আমার সেখানে কথা, যে এখানে তো ধরেন আমরা তো চীন থেকে কিনছিলামই, এবং সেখানে এখন কি এটা আমাদের কতটুকু প্রয়োজন আছে বা ছিল সেটা একটা চিন্তা ভাবনার ব্যাপার আছে। আর তারপরে ধরেন এই ডিমান্ডটা তো এটা তো আমাদের থেকে আসেনি, এটা ভারত চেয়েছিল। অভিন্ন নদীগুলোর পানি বন্টন সমস্যার সমাধানকে বাংলাদেশের মানুষের অধিকার বলেও মনে করেন তারা। বাংলাদেশের কৃষি নির্ভর বাংলাদেশের জন্য এই নদীর তিস্তা চুক্তি এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তারপরে হলো আপনার বর্ডারের যে ডিসপিউটগুলো আছে, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ান বর্ডারে দিয়ে লোকজন যে মারা যাচ্ছে, কি করছে, এগুলো এই সমস্ত বিষয়ে পারস্পরিক একটা চুক্তি হওয়া উচিত। তিস্তা আমাদের ন্যায্য পাওনা এবং আন্তর্জাতিক আইনে আমরা এটা পাই, এবং এটা কেন্দ্রীয় সরকারের ক্ষমতা আছে, তারা আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করতে পারে। তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য সেটা ওনারা করছেন না, সেটার জন্য বাংলাদেশকে ভুগতে হচ্ছে। সেটা তো আমাদের একটা হতাশার জায়গা হবে, কারণ বাংলাদেশ যতটুকু পারে তার আমরা ভারতকে অ্যাকোমোডেট করেছি। অববাহিকা ভিত্তিক পানি ব্যবস্থাপনার দ্রুত সমাধান এবং সীমান্তে মানুষ হত্যার বিষয়েও কার্যকর সমাধান জরুরি বলে মনে করেন তারা। চুক্তি সই করে ফেলতেই পারেন, বাট তারপরে এটা ইমপ্লিমেন্টেশন লেভেলে যে এটা সফলতাটা নির্ভর করে। হেদায়েত হোসেন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতের রাজস্থানের আজমির শরীফে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সফররত প্রধানমন্ত্রী আজ সকালে নয়াদিল্লি থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির দরগায় পৌঁছেন। সেখানে ফাতিহা পাঠ শেষে দেশের অব্যাহত শান্তি সমৃদ্ধি ও বরং তোরসা সহ কয়েকটি অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে আলোচনার বিকল্প প্রস্তাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল রাতে ভারতের রাষ্ট্রপতি ভবন হায়দ্রাবাদ হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনানুষ্ঠানিক নৈশভোজের আমন্ত্রণে এ প্রস্তাব দেন মমতা। দেশের মানুষ ভারতের সঙ্গে করা দেশ বিরোধী চুক্তি বাস্তবায়ন হতে দেবে না, মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মন্তব্য করেন তিনি। এদিকে আলাদা এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতেই ভারতের সাথে দেশ বিরোধী প্রতিরক্ষা চুক্তি করেছে সরকার। তাদের একটা গণতান্ত্রিক দেশ হিসেবে উপলব্ধি করা তাদের খুবই দরকার ছিল, যে একটি সরকার সে যদি কোনো চুক্তি করে আর ওই চুক্তিতে যদি জনগণের সম্মতি না থাকে, এদেশের মানুষ এই চুক্তি বাস্তবায়ন হতে দেবে না। ভারতকে সেবা করার তুষ্ট করার জন্য নিজের জীবন বিপন্ন করবে, দেশটাকে বিপন্ন করবে, শুধু একটু ক্ষমতা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দারুস সালাম থানার নাশকতার দুটি মামলার কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। মামলা দুটিতে অভিযোগপত্র আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি ANM বাশির উল্লাহর বেঞ্চ আজই আদেশ দেয়। এই দুই মামলায় অভিযোগ আমলে নেয়ার আদেশ কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 2015 সালের ফেব্রুয়ারি মাসে সরকার বিরোধী আন্দোলনে রাজধানীর দারুস সালামে গাড়িতে আগুন লাগানোর ঘটনায় এই দুটি মামলা করা হয়। সাভারে স্থানান্তর হওয়া ট্যানারি কারখানাগুলোতে 15 দিনের মধ্যে গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেয়। একই সাথে কারখানাগুলোর 30 কোটি 35 লাখ টাকার বকেয়া জরিমানা মওকুফ করেছে আদালত। তবে আদালত বলেছে 142 ট্যানারি কারখানাগুলোকে এককালীন 50,000 টাকা করে দিতে হবে। শ্রম সচিব স্থানান্তর প্রক্রিয়ায় থাকা ট্যানারি কর্মচারী ও শ্রমিকদের পুনর্বাসনের কাজে এটি ব্যয় করবেন। এদিকে হাজারীবাগের সব ট্যানারি কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ বিষয়ে আজই হাইকোর্টের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। উচ্চ আদালতের নির্দেশে গতকালই হাজারীবাগের কারখানাগুলোর সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে নিশ্চিত করেছে পরিবেশ অধিদপ্তর। ট্যানারির বর্জ্য ব্যবহার করে মুরগি ও মাছের খাবার তৈরির কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করতে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। শিল্প মালিকদের করা এ সংক্রান্ত আবেদন বাতিল করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন 4 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। 2010 সালের 26 জুলাই জনস্বার্থে এক রিটের পরিপ্রেক্ষিতে 2011 সালের 21 জুলাই বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ 1 মাসের মধ্যে এসব কারখানা বন্ধের নির্দেশ দেন। এ বিষয়ে একটি রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তিনি বলেন, এর আগে ত্রুটির কারণে সমিতির করা লিভ টু আপিলটি খারিজ করে দেন আপিল বিভাগ। সেটি পুনর্বহাল চেয়ে সমিতি আরেকটি আবেদন করলে আপিল বিভাগ আজ সেটিও খারিজ করে দেন। 3.5 ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় গুদামের আগুন। ফায়ার সার্ভিসের 14টি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত 12:40 দিকে টিনশেড ওই গুদামে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণের কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মাহমুদ হাসান জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট রাত 3:15 দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই গুদামের ভেতরে রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেশি হয়েছিল। এদিকে স্থানীয়রা জানায় টিনশেড ও স্থাপনটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের গুদাম হিসেবে ব্যবহার করা হতো। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান সহ 3 জঙ্গির প্রাণ ভিক্ষার আবেদন রাষ্ট্রপতি নাকচ করে দেয় তাদের ফাঁসি কার্যকরে কারাগার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জেলকোড মেনেই তার ফাঁসি কার্যকর করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন মামলা, বিশেষ করে 21শে আগস্ট গ্রেনেড হামলা, প্রধানমন্ত্রীর প্রাণনাশের মামলা সহ অনেক মামলা মুফতি হান্নানের বিরুদ্ধে রয়েছে। এর মধ্যে কয়েকটি মামলা নিষ্পত্তি হয়েছে। একটি মামলায় বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। সেটি সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে বহাল থাকায় আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন। রাষ্ট্রপতি সে আবেদন নামঞ্জুর করেছেন। প্রাণভিক্ষার আবেদন নামঞ্জুর হওয়ার পর ফাঁসি কার্যকরে একটি নির্দিষ্ট সময়সীমা আছে জানিয়ে তিনি বলেন, জেলকোড অনুসারে 21 দিনের কমে নয় এবং 28 দিনের ঊর্ধ্বে নয় এ সময়সীমার মধ্যে কার্যাদেশ পালন করতে হবে। কিংবা 1 মিনিটও ল্যাপস হবে না, একদম পরিষ্কার কথা। 21 দিন হতে হলে কতদিন হবে আমরা সেগুলি দিয়ে প্রহর গুনছি, আমরা শেষ হলে আপনারা দেখবেন। এবার সেন্ট্রাল সিকিউরিটির সংবাদ বিরতি। ফিরে এসে আরো থাকছে। মিশরের উত্তরাঞ্চলে একটি গির্জায় বিস্ফোরণে অন্তত 13 জন নিহত, আহত অর্ধশতাধিক। এবং লা লিগা বার্সেলোনাকে 2-0 গোলে হারালো মালাগা। অ্যাটলেটিকোর সাথে 1-1 গোলে ড্র করল রিয়াল মাদ্রিদ।
সেন্ট্রাল সিকিউরিটি সংবাদ বিরতি শেষে আবারও স্বাগত এশিয়ান নিউজ 30-তে। আপনাদের সাথে আছি আমি সারা মেহজাবিন এবং আমি শারমিন জাহান মেরি। নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না বলেছেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। রবিবার রাজধানীর কাকরাইলে এনবিআর সম্মেলন কক্ষে পেশাজীবীদের সাথে প্রাক বাজেট আলোচনায় তিনি মন্তব্য করেন। এদিকে আলাদা এক আলোচনায় পুঁজিবাজারের গতিশীলতা আনতে বাজেটে উৎসে কর প্রত্যাহার সহ কৌশলগত পরিবর্তনের প্রস্তাব দেন ব্যবসায়ী ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নেতারা। আরও জানাচ্ছেন লিটন মাহমুদ। ব্যাংক, বিমা ও স্টক এক্সচেঞ্জ সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পুঁজিবাজারের গতিশীলতা ফিরিয়ে আনতে বাজেটে উৎস কর প্রত্যাহার সহ কৌশলগত পরিবর্তন আনার প্রস্তাব তুলে ধরেন বক্তারা। বিনিয়োগের পার্সপেক্টিভে লং টার্মে পুঁজিবাজারকে স্বচ্ছ, জবাবদিহিমূলক করে তুলতে এবং বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করার জন্য এই ধরনের কর অবকাশ আমরা স্যার প্রত্যাশা করি। আসন্ন জাতীয় বাজেটে পুঁজিবাজার উন্নয়নের বিষয়ে কৌশলগত এবং নীতিগত পদক্ষেপ গ্রহণ করা সম্ভব বলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ মনে করে। ব্যবসায়ীদের সুবিধার জন্য রাজস্ব বোর্ডের সব সেবা একই ছাতার নিচে আনার ব্যবস্থা করা হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। নতুন একটা শুল্ক আইনের খসড়া তৈরি করেছি, যেটা আন্তর্জাতিক চর্চা সম্বলিত, যেটাকে আমরা রিভাইজড কিয়োটো কনভেনশন, ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট এগুলোর আওতায় সমৃদ্ধ করেছি। এবং আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি ব্যবসায়ীদেরকে প্রণোদনা দেওয়ার জন্য আমরা ন্যাশনাল সিঙ্গল উইন্ডো কার্যকর করব। এর আগে দুপুরে পেশাজীবী নেতাদের সঙ্গে অন্য এক আলোচনায় এনবিআর চেয়ারম্যান জানান, নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না। নতুন আইন বাস্তবায়ন হলে জনগণের বিভিন্ন ধরনের সুবিধা হবে। লিটন মাহমুদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও এনএসইউ চ্যান্সেলর অনুমোদন ক্রমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিত্ব ও শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, ডেনমার্ক রাষ্ট্রদূত মিকাইল হেনথেনি উইন্থার, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের মধ্যে 2 জনকে চ্যান্সেলর ও 7 জনকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়। এছাড়া 2642 জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়। ন্যাশনাল ব্যাংক সারা বাংলা প্রসঙ্গ। মেহেরপুরের কয়েকটি উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার 35 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে 5 বোতল ফেন্সিডিল, 2 গ্রাম হেরোইন ও 250 গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলা, পরোয়ানাভুক্ত জিআরসিআর মামলা ও মাদক মামলার আসামিও রয়েছে। বাজারের কথা ভাবতে বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর একটি হোটেলে আফ্রিকান তুলা সরবরাহকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার এশীয় ক্রেতা প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত প্রথম B2B সভায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে তুলা আমদানিতে বাংলাদেশের অবস্থান শীর্ষে এবং ভারত ও চীন থেকে সবচেয়ে বেশি তুলা আমদানি করে থাকে বাংলাদেশ। তিনি আরও বলেন, বিকল্প দেশ হিসেবে আফ্রিকা থেকে তুলা আমদানি করার বিষয়টি ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে ঠিক করবে। Hasn't tried to increase its own production, mainly because our land area is very small. It gives me great from all over the world, and particularly from Africa, who, as I said, is the 3rd largest producer of cotton. But for us, they are very important because all our imports of cotton is essentially from Africa.